হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদেবজিৎ। আজকে আলোচনা করব যে ধর্মীয় স্বাধীনতার অধিকার অর্থাৎ আর্টিকেল নম্বর 25 টু 28 এখানে দেওয়া আছে। তারপরে আলোচনা করব যে সংস্কৃতি ও শিক্ষার অধিকার অর্থাৎ কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট দেওয়া আছে 29 আর 30 এই দুটি আর্টিকেলে। আর আলোচনা করব যে আর্টিকেল নম্বর 32 অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, আমাদের যে সংবিধান সেখানে কিন্তু টোটাল 6 রকমের অর্থাৎ 6 প্রকার কি দেওয়া আছে যে মৌলিক অধিকারের কথা আছে। তার মধ্যে প্রথম যে 3 প্রকার সেই 3 প্রকার কিন্তু আলোচনা করা হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তাহলে প্রথম 3 প্রকার কি কি? প্রথমটা হচ্ছে সাম্যের অধিকার, সেটা হচ্ছে আর্টিকেল নম্বর 14 টু আর্টিকেল নম্বর 18, এটা আলোচনা করা হয়ে গেছে। তারপরে আলোচনা করেছিলাম আর্টিকেল দ্বিতীয় যে প্রকারটা সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার এটা দেওয়া ছিল আর্টিকেল নম্বর 19 টু 22, এটা আলোচনা করে ফেলেছি আগের ভিডিওতে। তারপরে তৃতীয় যে প্রকার মৌলিক অধিকারের সেটা হচ্ছে যে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার সেটা দেওয়া আছে আর্টিকেল নম্বর 23 আর 24-এ। তাহলে এই 3 প্রকার যে মৌলিক অধিকার এটা আলোচনা করা হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে আগের ভিডিওতে দেখতে পারো। আর আজকে যেই বাকি 3 প্রকার থেকে যায় অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার এটা আছে আর্টিকেল নম্বর 25 টু 28, এই সবগুলো আর্টিকেল আলোচনা করব। আর আলোচনা করব যে পঞ্চম যে প্রকার মৌলিক অধিকারের সেটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার এটা দেওয়া আছে হচ্ছে আর্টিকেল নাম্বার 29 আর 30, এই আর্টিকেলটাও আলোচনা করব এই দুটি। আর যে লাস্ট যে মৌলিক অধিকার সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটা হচ্ছে আর্টিকেল 32। ঠিক আছে, তাহলে এই যে আজকে এই 3 প্রকার মৌলিক অধিকার সম্পর্কে জানবো, আর এই বাকি 3 প্রকার আলোচনা করা হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এক এক করে এখন আর্টিকেল 25 থেকে দেখব। তাহলে আর্টিকেল নম্বর 25 টু 28 এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ঠিক আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলা হয়েছে। তাহলে আর্টিকেল 25-এ বলা হয়েছে যে বিবেকের স্বাধীনতা এবং ধর্ম স্বীকার, ধর্ম পালন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা। তাহলে কোনো ব্যক্তির যে ধর্ম বিশ্বাস, নিজের ধর্ম পালন করা তার অধিকার আছে, এটা আর্টিকেল নম্বর 25। তারপর আর্টিকেল নম্বর 26-এ বলা হয়েছে যে ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতা, অর্থাৎ ধর্মীয় যে সম্প্রদায় আছে, অনেক সম্প্রদায় আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, তাহলে সেই সম্প্রদায়ের যে ধর্মীয় যে কোনো সংঘ প্রতিষ্ঠা বা কোনো ধর্মীয় বিষয়ে যে কার্য পরিচালনা তার জন্য এখানে অধিকার দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আর্টিকেল নম্বর 27-এ বলা হয়েছে যে ধর্মের প্রচারের উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ। এখানে ধর্মের প্রচারের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কর আদায় করা যাবে না। ঠিক আছে, তারপর আর্টিকেল নম্বর 28-এ কি বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ। কোনো সরকারি স্কুলে বা কোনো বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে পারবে না, যে এখানের মধ্যে ধর্ম শিক্ষাদান করা যাবে না, কারণ আমাদের দেশ কি একটা সেকুলার কান্ট্রি অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ। কোনো একটা নির্দিষ্ট ধর্মকে কিন্তু আর কি সরকারি কোনো বিদ্যালয়ে কিন্তু পঠন করানো যাবে না। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে ধর্ম শিক্ষাদান নিষিদ্ধকরণ করা হয়েছে। তাহলে এই হয়ে গেল আর্টিকেল নাম্বার 25 টু 28। আবার বলে দিচ্ছি, একবার রিভিশন হয়ে যাবে যে আর্টিকেল 25-এ কি বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজের যে ধর্ম সেটা পালন করতে পারবে, অর্থাৎ ধর্ম বিশ্বাসের কথা এখানে বলা হয়েছে। তারপর আর্টিকেল নাম্বার 26 যে এই ধর্মীয় যে সম্প্রদায় আছে তাদের যে কার্যাবলী থাকে, সংঘ প্রতিষ্ঠা, তারপরে এই ধর্মীয় বিষয়ে অনেক আর কি সংঘ পরিচালনা করা, তার সেই সব কার্যাবলী করতে পারবে। আর্টিকেল নাম্বার 27-এ বলা হয়েছে যে ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে কর নেওয়া যাবে না। আর আর্টিকেল 28-এ বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান করা যাবে না। ঠিক আছে, তাহলে এবার দেখব আর্টিকেল নাম্বার 29 থেকে। ঠিক আছে, এখন দেখো যে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, অর্থাৎ এখানে কালচারাল অ্যান্ড
এডুকেশনাল রাইটস, সেটা বলা হয়েছে 29 ও 30 এই দুটি আর্টিকেলে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখি যে 29 এই 29 নম্বর যে আর্টিকেল, সেখানে কি বলা হয়েছে যে এখানে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে। যে সেই সংখ্যালঘু বলতে যে ধর্মীয় ও ভাষাগত এই দুই প্রকার কিন্তু সংখ্যালঘুর কথা বলা হয়েছে। অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু বলতে যেই ধর্মের মানুষ ভারতে কিন্তু খুব কম সংখ্যায় আছে, যেমন আমাদের দেশে ভারতে হিন্দু মেজরিটিতে আছে, ঠিক, কিন্তু মুসলিম পরে খ্রিস্টান এইসব যে ধর্ম তাদের কিন্তু জনসংখ্যা কম, তার জন্য তারা সংখ্যালঘু। তারপরে ভাষাগত, অর্থাৎ যেই ভাষার লোকেরা আর কি কম আছে ভারতে, যেই ভাষায় মানুষ কম কথা বলে, সবচেয়ে কম পরিমাণে ভারতে দেখা যায়, তাহলে সেটা হচ্ছে সংখ্যালঘু ভাষাগত দিক থেকে, আর এটা হচ্ছে ধর্মীয় দিক থেকে। তাহলে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই আর্টিকেল 29 বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার। তাহলে তাদের যে ভাষা তা সংরক্ষণ, তারপরে তাদের যে লিপি, তাদের যে সংস্কৃতি, অর্থাৎ তারা যেভাবে দিন আর কি তাদের পোশাক, আচার আচরণ, তাদের যে সংস্কৃতি সেটা সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 29-এ। আর আর্টিকেল নাম্বার 30-তে কি বলা হয়েছে, যে আর্টিকেল নাম্বার 30-তে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার। অর্থাৎ এই যে সংখ্যালঘু, এটা কিন্তু সংখ্যালঘুদের জন্য বলা হয়েছে। সংখ্যালঘু যে বাসিন্দারা ভারতে বসবাস করে, নিজের ভাষায় যে মাতৃভাষা সংখ্যালঘুদের, সেটা নিয়েই তারা কি করতে পারে, যে পাঠ গ্রহণ করতে পারে, অর্থাৎ পড়াশোনা করতে পারে। তাহলে এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 30-তে। তাহলে আর্টিকেল নাম্বার 29 ভাষাগত ও ধর্মীয় এই দুটি যে সংখ্যালঘু মানুষ, তাদের স্বার্থ সংরক্ষণের কথা বলা হয়েছে এবং তাদের লিপি, ভাষা, সংস্কৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 30-তে বলা হয়েছে যে তাদের কি সংখ্যালঘুদের কি করতে পারে, যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে পারে, যে নিজেদের যে ভাষা তা সেই ভাষাতেই কিন্তু পড়াশোনা করতে পারে। তাহলে এ হয়ে গেল আর্টিকেল 29 আর 30, যেটাতে বলা হয়েছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। তাহলে প্রথমে আলোচনা করলাম 25 থেকে 28 পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার। তারপরে আলোচনা করলাম 29 আর 30, সেটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। আর এখন আলোচনা করব যে আর্টিকেল নম্বর 32, যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখবে যে আর্টিকেল নম্বর 30-র পরে 31 কিন্তু আমি এখানে আলোচনা করিনি, কারণ 31 যে আর্টিকেল সেটাতে ছিল রাইট টু প্রপার্টি, সেটা কিন্তু এখন কিন্তু ভারতের মৌলিক অধিকারে কিন্তু নেই, এটাকে হাঁটানো আর কি সরিয়ে ফেলা হয়েছে। এটাকে একটা সাধারণ লিগাল রাইটে পরিণত করা হয়েছে, সেটা বর্তমানে আর্টিকেল নম্বর 300A-তে দেওয়া আছে। ঠিক আছে, এটা বর্তমানে কিন্তু সম্পত্তির যে অধিকার, যে রাইট টু প্রপার্টি, সেটা কিন্তু বর্তমানে নেই। ঠিক আছে, তাহলে এখন আলোচনা করব আর্টিকেল নম্বর 32। এটার দ্বারা কি হয়, যে মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় কারো, তাহলে কি করতে পারে, সুপ্রিম কোর্ট 5 প্রকার রিট অর্থাৎ লেখো জারি করতে পারে এবং সেই লেখো জারির মাধ্যমে মৌলিক অধিকার কিন্তু সুরক্ষিত করতে পারে। ঠিক আছে, তাহলে আগে যে আর্টিকেল 14 থেকে যে প্রত্যেকটি মৌলিক অধিকার ছিল, আমাদের 6 প্রকার যে মৌলিক অধিকার, তার মধ্যে এই লাস্ট যে মৌলিক অধিকারটি, এটা হচ্ছে সেই মৌলিক অধিকার যেটাকে B.R. আম্বেদকর বলেছেন যে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, এই 32 নম্বর যে আর্টিকেল, এর দ্বারা কি করা হয়, যে সুপ্রিম কোর্ট কি করতে পারে, যে মৌলিক অধিকার রক্ষা করতে পারে প্রত্যেক নাগরিকের ভারতের। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আর্টিকেল নম্বর 32। আর এই যে রিটস, 5 প্রকার রিটস জারি করতে পারে এবং এই 5 প্রকার রিটস জারি করার মাধ্যমে কিন্তু নাগরিকের যে মৌলিক অধিকার সেটা সংরক্ষণ করতে পারে বা রক্ষা করতে পারে। তাহলে এই 5 প্রকার যে রিট, সেই 5 প্রকার রিট আমি আলোচনা করেছিলাম, যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্চিউরারি আর কোয়ারান্টো। এই 5 প্রকার যে রিট সেটা আলোচনা করেছি, তোমরা আর কি আই বাটনে লিঙ্ক দেওয়া আছে বা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তাহলে আজকে এই মৌলিক অধিকার, যে 6 প্রকার মৌলিক অধিকার, সেটা সমস্তটা আলোচনা শেষ হলো আজকে। তাহলে তারপরের ভিডিওতে আমি এই মৌলিক অধিকার থেকে কিছু MCQ কোশ্চেন নিয়ে আসবো, তখন সেগুলি তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে। ঠিক আছে, আর উত্তর আমি বলেই দিব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।